কথা বলিও না, মেসেজ দিও না, ইন্দু মেসেজ দিও না, ক্লাসে আসো। তো যেটা বলছিলাম, ম্যালেরিয়ার জীবাণু মানুষের দেহে প্রথম যখন ঢোকে মশার দেহ থেকে, তখন দেখতে এরকম লম্বা লাগে, মাকুর মতো, নলের মতো, দুই দিকটা সরু। সেই দশাটাকে বলা হয় স্পোরোজোয়াইট। এই দশাটা গিয়ে প্রথমে ঢোকে যকৃতের মধ্যে, সেটাই আসবো আমি। ঢোকার পরেই তুমি দেখবা সেটা আস্তে আস্তে এরকম গোল হয়ে যাবে। গোল হওয়ার পরে এক পর্যায়ে ও নিউক্লিয়াস অনেকগুলো খন্ডে খন্ডে ভাগ হয়ে যাবে। তারপর দেখবা প্রত্যেকটা নিউক্লিয়াস খন্ড চারপাশে সাইটোপ্লাজম এবং মেমব্রেন সঞ্চয় করে এক একটা নতুন জীবাণুতে পরিণত হবে। ছিল টোটালটা একটা জীবাণু, এখন তার মধ্যে অনেকগুলো জীবাণু হয়ে গেল। এই যে সাইজন্ট তৈরির মাধ্যমে জীবাণুর যে সংখ্যা বৃদ্ধি পায়, এই ঘটনাটাকে বলা হয় সাইজোগনি। সাইজন্ট কাকে বলে? ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত দশাকে বলে সাইজন্ট। এবং সেই সাইজন্ট সৃষ্টির মাধ্যমে যে সংখ্যা বৃদ্ধি ঘটে ম্যালেরিয়া জীবাণুর, এটাকে বলা হয় সাইজোগনি। এবং সাইজোগনি আসলে এক ধরনের অযৌন জনন। ম্যালেরিয়ার জীবাণু মানুষের দেহে এইভাবে সাইজন্ট তৈরি করে নিজের সংখ্যা বাড়িয়ে নেয়, বৃদ্ধি করে, এবং এই পদ্ধতিটাকে বলা হয় সাইজোগনি। আমার কথা কি বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই কথাটা আমি এখন লিখবো। তোমরা এই হেডিংটা দিছো মানব দেহে ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্র, সেইটার নিচে লেখো মানব দেহে ম্যালেরিয়ার জীবাণু অযৌন জনন সম্পন্ন করে, যাকে সাইজোগনি বলে। মানব দেহে ম্যালেরিয়া জীবাণু অযৌন জনন সম্পন্ন করে, যাকে সাইজোগনি বলে। মানব দেহে ম্যালেরিয়া জীবাণু অযৌন জনন সম্পন্ন করে, যাকে সাইজোগনি বলে। লিখতে পারছো না পারো নাই? জি স্যার, লিখছি। লিখছ। মানব দেহে ম্যালেরিয়া জীবাণু অযৌন জনন সম্পন্ন করে, যাকে সাইজোগনি বলে। দাঁড়ি সাথে লেখো মানব দেহের দুটি স্থানে এই সাইজোগনি ঘটে। মানব দেহের দুটি স্থানে এই সাইজোগনি ঘটে, যথা যকৃতে। মানব এই যে সাইজোগনি হবে মানুষের দেহের মধ্যে, সেটা দুই জায়গায় হয়। মানব দেহের দুই স্থানে এই সাইজোগনি ঘটে, যথা লেখো যকৃতে হেপাটিক সাইজোগনি। সাইজোগনি কিন্তু ইংরেজিতে লিখলে বানানটা এরকম, SCHIZOGONY। যকৃতে হেপাটিক সাইজোগনি এবং লোহিত রক্তকণিকায় ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। যকৃতে হেপাটিক সাইজোগনি এবং লোহিত রক্তকণিকায় ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। যকৃতে ঘটে হেপাটিক সাইজোগনি, আর লোহিত রক্তকণিকায় ঘটে ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। যদি কারো মধ্যে দ্বন্দ্ব থাকে যে সাইজোগনি কেন বলা হলো, উত্তর হচ্ছে সাইজন্ট সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করার প্রক্রিয়াকে সাইজোগনি বলে। যদি প্রশ্ন আসে সাইজন্ট কাকে বলে, উত্তর হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর নিউক্লিয়াস
যখন অনেকগুলো খণ্ডে বিভক্ত হয় তখন তাকে সাইজন বলে। বলতে পারো যে তাহলে এই সংজ্ঞাগুলো আমরা লিখছি না কেন? এই সংজ্ঞাগুলো একটু পরে এমনিতেই এসে যাবে, তাই লিখছি না। কথা কি শুনতে পাওয়া যায়? পরিষ্কার শুনতে পাচ্ছ সবাই? স্যার জি স্যার ক্লিয়ার। এখন বলতে ক্লিয়ার। ঠিক আছে, মাঝে মধ্যে একটু আল্লাহকে বা ভগবানকে ডাকবা, তাহলে যদি আমাদের প্রতি রহমত করে আর কি। কথা এত কষ্ট করে বলি, সেটা যদি ঠিক মতো না শোনো, এর চেয়ে আর দুর্ভাগ্যের কি আছে? তো আমরা জানলাম যে ম্যালেরিয়ার জীবাণু যখন মানুষের দেহে ঢুকে, তার নিজের নিউক্লিয়াস নিজে অনেকগুলো খণ্ডে ভাগ করে ফেলে, সেই দশাকে বলে সাইজন্ট। তারপরে সেই সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস যখন আলাদা আলাদা জীবাণুতে পরিণত হয়, তখন তাকেই বলে সাইজোগনি। আর এই দুই জায়গায় এই সাইজোগনি ঘটে, এক হচ্ছে যকৃতে, আর এক হচ্ছে লোহিত রক্তকণিকায়। তাহলে শুনতে পেয়েছো সবাই? জি স্যার। জি স্যার। যকৃতে যেটা ঘটে সাইজোগনি, তার নাম হেপাটিক সাইজোগনি। আর লোহিত রক্তকণিকায় যেটা ঘটে সেটার নাম ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। এবার নিচে লাইন করে লেখো, আলাদা লাইন করে লেখো, নিম্নে পদ্ধতি দুটি সংক্ষেপে বর্ণনা করা হলো। নিম্নে পদ্ধতি দুটি সংক্ষেপে বর্ণনা করা হলো। কোন পদ্ধতি দুটা? ওই যে হেপাটিক সাইজোগনি আর ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। নিম্নে পদ্ধতি দুটো সংক্ষেপে বর্ণনা করা হলো। এই কথাটা একটু কষ্ট করে লেখো, নিম্নে পদ্ধতি দুটি সংক্ষেপে বর্ণনা করা হলো। লিখতে লেখা হলে বলবা। স্যার লিখছি। হয়েছে স্যার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে আবার প্রথমে আমরা লিখবো নাম্বার 1, না 1 দাও। নাম্বার, অনেকগুলো নাম্বার দেয়া লাগবে না তো, বিভিন্ন ঝামেলা আসবে না। তাহলে এটাকে নাম্বার 1 দাও। 1, গাণিতিক 1 দিয়ে শুরু করি। লেখো হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি, SCHIZOGONY, হেপাটিক সাইজোগনি। এই কথাটা লিখে আমরা আন্ডারলাইন করি। এবার আমরা এটা লিখবো, হেপাটিক সাইজোগনি। লেখো। আচ্ছা, এখন আমি একটু কথা বলবো। তোমরা একটু আমাকে বলো, এই মশা তোমার চামড়ার উপরে কামড় দেবে নাকি কলিজার উপরে কামড় দেবে? চামড়ার উপরে। চামড়ার উপরে কামড় দেবে। হ্যাঁ, চামড়ার উপরে কামড় দেবে। তো ম্যালেরিয়ার জীবাণুটা যখন তোমার দেহে ঢুকবে, তার সাথে কি প্রথমে লোহিত রক্তকণিকার সাথে দেখা হবে নাকি কলিজার সাথে দেখা হবে? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার সাথে দেখা হবে, ঠিক আছে। তাহলে ম্যালেরিয়ার জীবাণু ঢোকার পরেই যদিও দেখা হবে লোহিত রক্তকণিকার সাথে, সে কিন্তু প্রথমেই লোহিত রক্তকণিকাকে অ্যাটাক করবে না। কেন করবে না? কারণ লোহিত রক্তকণিকা অ্যাটাক করার জন্য যে ধরনের বৈশিষ্ট্য বা গুণাগুণ থাকতে হয়, ওই মুহূর্তে সেটা ম্যালেরিয়ার জীবাণুর থাকে না। সেই জন্য মানুষের দেহে ঢোকার পরে রক্তের মাধ্যমে ভাসতে ভাসতে রক্তের মধ্যেই মিশে যাবে। লোহিত রক্তকণিকার মধ্যে অ্যাটাক না করুক, রক্তের মধ্যে রস আছে না, রক্তরস, সেই রক্তরসে ভাসতে ভাসতে ওই ম্যালেরিয়ার জীবাণু চলে আসবে কলিজার মধ্যে। কলিজার মধ্যে চলে এসে তারপর কলিজার কোষের মধ্যে ঢুকবে। ঢুকে তারপরে আস্তে আস্তে বিভিন্ন স্টেজ অতিক্রম করবে। তো সেটা আমরা আলোচনা করব, কিন্তু একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে, এই যে হেপাটিক সাইজোগনি আমরা আলোচনা এখন করব, সেটার আবার দুইটা স্টেজ আছে, দুইটা ধাপ আছে, দুইটা ভাগ আছে। সেইটা আমরা এখন লিখব। সেটা কি তোমরা লিখিও না, আমি একটু পরে বলবো, তারপর লিখবা। আমি এখানে আগে লিখে রাখছি, পরে তোমরা লিখবা। হেপাটিক সাইজোগনির মধ্যে আবার দুইটা ধাপ আছে। ওইখানে লিখলে মনে হয় জায়গায় সংকট হবে, আমি শব্দটা বড় তো লিখতে পারবো না। তোমরা কিন্তু লিখবা না,
আমি বলবো একটু পরে, তখন তোমরা লিখবা। এইখানে আমি কি দিব, ক দেই, ক ক আমার আরো নাম্বার লাগবে, তো রোমানটা এত তাড়াতাড়ি আমি খরচ করতে চাই না। একটাকে দিব ক, আর একটাকে দিব খ। হেপাটিক সাইজোগনির আবার দুইটা ধাপ আছে। একটাকে বলে প্রি ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। কেউ কিছু বলিও না, তোমার মনের মধ্যে প্রশ্ন আছে আমি জানি, আমি একটু পরে সব বলবো খুলে, তখন আর বেশি প্রশ্ন থাকবে না। এটার নাম হচ্ছে প্রি ইরাইথ্রোসাইটিক সাইজোগনি, আর এটার নাম হচ্ছে এক্সো ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে স্যার, আপনি দেখি একটু আগে বললেন যে মানুষের দেহের দুই জায়গায় ম্যালেরিয়ার জীবাণুর সাইজোগনি হয়, এক হচ্ছে যকৃৎ, নাম হেপাটিক সাইজোগনি, আর এক হচ্ছে লোহিত রক্তকণিকা, এটা যকৃতের 1 নাম্বার দিয়েছি, আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। তো আপনি এখন হেপাটিক সাইজোগনি পড়াচ্ছেন, তার মধ্যে আবার প্রি ইরাইথ্রোসাইটিক, এক্সো ইরাইথ্রোসাইটিক, ইরাইথ্রোসাইটিক শব্দটা ঢুকাইলেন কেন? এই প্রশ্নটা অনেকের মধ্যে আসছে, সত্যি কিনা বলো? জি স্যার। হ্যাঁ, আমি না জানলে আমার মধ্যে ওই প্রশ্নটা আসতো। এখন সেটার উত্তরটা আমি দিচ্ছি, তোমরা কিছু লেখার দরকার নেই, খালি শুনতে থাকো, একটু পরে আমি বলবো যখন, তখন নোট করবে। এইটা তো হেপাটিক সাইজোগনি, যেটা যকৃতের মধ্যে হয়, নাম্বার দিয়েছি 1। একটু পরেই যখন এই ধাপগুলো যাই হোক না কেন আমি বর্ণনা শেষ করব, তারপরে কিন্তু আমি এবার 2 নাম্বার দিয়ে লিখবো ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। আমি কিন্তু লিখবো একটু পরে, এখনো লিখি নাই, লিখবো। আমার যখন এই হেপাটিকের আন্ডারে প্রি ইরাইথ্রোসাইটিক আর এক্সো ইরাইথ্রোসাইটিক বর্ণনা শেষ হয়ে যাবে, তখন আমি তো 2 নাম্বারে যাব, যে ইরাইথ্রোসাইটিক সাইজোগনি মানে লোহিত রক্তকণিকার ভেতরে যে স্টেজটা হয় সেটা আলোচনা করব। এখন ব্যাপারটা হচ্ছে কি, ম্যালেরিয়ার জীবাণু যখন মশার দেহ থেকে এসে মানুষের দেহে ঢোকে, তখন প্রথম একবার যকৃৎ কোষের মধ্যে ঢুকবে, ঢোকার পরে ওইখানে একবার সংখ্যা বৃদ্ধি করবে, করে যকৃৎ কোষ থেকে আবার নতুন করে জীবাণু বের হয়ে আসবে, বের হয়ে আসে আবার সেকেন্ডারি আবার আরেকটা যকৃৎ কোষকে অ্যাটাক করবে, তারপর আবার আরেকবার নতুন জীবাণু বের হবে। খেয়াল করো, এখন তুমি খেয়াল করো, এই স্টেজ হবে প্রথমে, তারপরে হবে এই স্টেজ, এইটা যখন শেষ হয়ে যাবে তারপর হবে এই স্টেজ। এখন দেখো, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে বা আগে, আর এক্সো শব্দের অর্থ হচ্ছে একটু আগে, জাস্ট বিফোর। ইংরেজিতে প্রিটাকে তুমি বলতে পারো বিফোর, আর এক্সোটাকে তুমি বলতে পারো জাস্ট বিফোর। তাহলে ইরাইথ্রোসাইটিকের সাপেক্ষে একটু আগে যেটা ঘটে, হেপাটিকেরই অংশ সেটা ঠিক আছে, কিন্তু হেপাটিকের যে অংশটা ইরাইথ্রোসাইটিকের একটু আগে ঘটে সেটাকে বলা হচ্ছে এক্সো ইরাইথ্রোসাইটিক, আর হেপাটিকের যে অংশটা বা যে ধাপটা ইরাইথ্রোসাইটিকের অনেক আগে ঘটে তাকে বলা হচ্ছে প্রি ইরাইথ্রোসাইটিক। বুঝতে পারছো কিনা দেখো, কেন প্রি আর এক্সো শব্দটা ব্যবহার করা হচ্ছে? ইরাইথ্রোসাইটিকের সাপেক্ষে হেপাটিক সাইজোগনির এই দুইটা ধাপের অবস্থান কোথায় সেটা ক্লিয়ার করার জন্য প্রি আর এক্সো শব্দ ব্যবহার করা হয়েছে। হেপাটিক সাইজোগনির দুইটা ধাপ, প্রথম যে ধাপটা হয় সেটা ইরাইথ্রোসাইটিকের অনেক আগে হয়, আর হেপাটিকের যেটা দ্বিতীয় ধাপ সেটা ইরাইথ্রোসাইটিকের একটু আগে হয়। এই কারণে হেপাটিকের এই দুইটা ধাপের নাম ইরাইথ্রোসাইটিকের সাথে তুলনা করে দেওয়া হয়েছে। হেপাটিকের যে ধাপটা ইরাইথ্রোসাইটিকের অনেক আগে হয় তার নাম দেওয়া হয়েছে প্রি ইরাইথ্রোসাইটিক, আর হেপাটিকের যে ধাপটা
ইরাইথ্রোসাইটিকের ঠিক আগে হয়, ওটার নাম দেওয়া হচ্ছে এক্সো ইরাইথ্রোসাইটিক। এক্সো মানে জাস্ট বিফোর, একটু আগে, ইমিডিয়েট বিফোর। আর শুধুমাত্র বিফোর বললে বুঝায় আগে, মানে বেশ খানিকটা আগে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো কেন হেপাটিক সাইজোগনির দুইটা ধাপকে প্রি আর এক্সো ইরাইথ্রোসাইটিক বলা হচ্ছে? এই কথাগুলো কি বুঝতে পেরেছো না পারোনি? বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু কিছুই লিখি নাই, এবার আমরা আস্তে আস্তে লিখতে শুরু করব। তোমরা শুধু লিখছো হেপাটিক সাইজোগনি কথাটা লিখছো, আর কিন্তু কিচ্ছু লেখো নাই, ঠিক না? জি স্যার। হ্যাঁ, জি এখন স্যার। ওই হেপাটিক সাইজোগনির সামনে লেখো। আমি তো জানি কিভাবে তোমাদের বুঝা মনের মধ্যে আনন্দ বা কনফিডেন্ট তৈরি করে তারপরে আমি লাইনগুলো লেখাবো, তা নাহলে তো তোমাদের ভালো লাগবে না লিখতে। এখন হেপাটিক সাইজোগনির সামনে লেখো। মানুষের যকৃতে ম্যালেরিয়া জীবাণুর অযৌন জননের যে ধাপটি সংঘটিত হয় তাকে হেপাটিক সাইজোগনি বলে। মানুষের যকৃতে ম্যালেরিয়া জীবাণুর অযৌন জননের যে ধাপটি সংঘটিত হয় তাকে হেপাটিক সাইজোগনি বলে। মানুষের যকৃতে ম্যালেরিয়া জীবাণুর অযৌন জননের যে ধাপটি সংঘটিত হয় তাকে হেপাটিক সাইজোগনি বলে। লিখতে পারছো? আবার একটু বলেন স্যার। মানুষের যকৃতে ম্যালেরিয়া জীবাণুর অযৌন জননের যে ধাপ অতিবাহিত হয় বা সংঘটিত হয় তাকে হেপাটিক সাইজোগনি বলে। সোজা কথা, কলিজার মধ্যে যে সাইজোগনি হয় তার নাম হেপাটিক সাইজোগনি, সেটাই বলেছি আমি। মানুষের যকৃতে ম্যালেরিয়া জীবাণুর অযৌন জননের যে ধাপটি সংঘটিত হয় তাকে হেপাটিক সাইজোগনি বলে। লিখছো কিনা বলো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, দাঁড়ি সাথেই লেখো, ইহা দুইটি অংশে বিভক্ত বা দুইটি ধাপে বিভক্ত, যথা, এবার লেখো ক, প্রি ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। এবার লেখো ক, প্রি ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। স্যার আমরা হেপাটিক সাইজোগনি পড়ি না স্যার? এই দেখছো, প্যাচ লাগাই দিছো। হেপাটিক সাইজোগনিই তো পড়ি, তাহলে ইরাইথ্রোসাইটিক আসলো কেন? এই তো নাকি? জি স্যার, কেমন জানি মাথাটা আউলেই গেছে হঠাৎ করে স্যার। এই দেখছো, এতক্ষণ ছিলা কই তুমি? স্যার কিছুক্ষণ আগে আউট হয়ে গেছিলাম স্যার। এই জন্যই তো আউলাইছো মাথা, আসল সময় তুমি আউট হয়ে গেছো। আচ্ছা, তোমরা যারা ক্লাসে ছিলা তারা কি বুঝছো কেন এখানে ইরাইথ্রোসাইটিক শব্দ ব্যবহার করছি? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। তুমি একটা কাজ করবা, তুমি রেকর্ডটা পরে দেখে নিবা, তাহলে বুঝবা। আমি এখন আর ওইটা রিপিট করতে পারবো না। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার লিখছো প্রি ইরাইথ্রোসাইটিক সাইজোগনি, কথাটা লিখছো? জি স্যার। আচ্ছা, এবার সামনে লেখো, ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে প্রবেশের পর ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে প্রবেশের পর প্রথমেই যকৃৎ কোষ সংক্রমণ করে ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে প্রবেশের পর প্রথমেই যকৃৎ কোষ সংক্রমণ করে যখন
সাইজোগনি সম্পন্ন করে সাইজোগনি সম্পন্ন করে যে কথাটা লিখছো, সাইজোগনির আগে এরো চিহ্ন দিয়ে একটা শব্দ বসিয়ে দাও, একবার। প্রথমেই একবার যে সাইজোগনি সম্পন্ন করে তাকে প্রি রেথ্রোসাইটিক সাইজোগনি বলে। আসলে লাইনটা পুরোটা আরেকবার বলবেন স্যার? হ্যাঁ, আবার বলছি। আসলে কি, একবার কেন বললাম, আবার যখন এক্সিরেথ্রোসাইটিক সাইজোগনি লিখবো তখন যে সংজ্ঞাটা আমি দিব সেটা না দেওয়া পর্যন্ত তুমি অত পরিষ্কার বুঝবা না। এখানে একবার আর ওখানে বলবো দ্বিতীয়বার, এইসব ব্যাপার কিছু আছে, সেগুলো একবারে বুঝবা না। ওইটা আমি যখন লেখা শেষ করব, প্রি আর এক্সো যখন দুইটা লেখা শেষ করব, যেমন এখন একটু আগে আমি ইরেথ্রোসাইটিক সাইজোগনি এই কথাটা না লেখা পর্যন্ত কেন প্রি রেথ্রোসাইটিক আর কেন এক্সোরেথ্রোসাইটিক যতবারই বলতাম তুমি কিন্তু বুঝতা না। আমি যখন ইরেথ্রোসাইটিকটা এখানে লেখা বুঝাইছি যে এইটার সাপেক্ষে এইটা অনেক আগে আর এইটা একটু আগে, তখন কিন্তু তুমি বুঝছো, সত্যি না মিথ্যা? জি স্যার। ঠিক তেমনি এই যে এইমাত্র একটা লাইন লিখলাম যে মানবদেহে প্রবেশের পর প্রথমেই একবার যে সাইজোগনি সম্পন্ন করে তাকে বলছি প্রি রেথ্রোসাইটিক সাইজোগনি। সেটা পুরো মানেটা তুমি বুঝবা যখন আমি এক্সোরেথ্রোসাইটিক সাইজোগনিরও একটা এরকম সংজ্ঞা দেব। তারপরে যখন দুইটারই আমি ছবি উপস্থাপন করব, তাহলে তুমি এই লাইনটার মানে আরো ভালো বুঝবা। এখন যতটুকু বুঝছো অতটুকুই থাকো। প্রথম লাইনটা আমি আবার বলছি, ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে প্রবেশের পর প্রথমেই যকৃৎ সংক্রমণ করে, কি যেন লাইনটা একটু বলো তো, আমি তো দুই রকম হয়ে যাচ্ছে। এইটাই লিখছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেইটাই বলছিলাম। ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে প্রবেশের পর প্রথমেই যকৃৎ কোষ সংক্রমণ করে যখন হ্যাঁ যকৃৎ কোষ সংক্রমণ করে তারপর প্রথমে একবার যে সাইজোগনি সম্পন্ন করে। প্রথমেই একবার যে সাইজোগনি সম্পন্ন করে তাকে প্রি রেথ্রোসাইটিক সাইজোগনি বলে। এইমাত্র যে কথা বললা, তোমাকে একটু রিকোয়েস্ট করবো পুরো লাইনটা আরেকবার একটু পড়ে শোনাও। মেয়েদের ম্যালেরিয়া জীবাণু মানবদেহে প্রবেশের পর প্রথমে যকৃৎ কোষ সংক্রমণ করে যখন প্রথমে একবার যে সাইজোগনি সম্পন্ন করে তাকে প্রি রেথ্রোসাইটিক সাইজোগনি বলে। কিন্তু এই লাইনটার মধ্যে কি প্রথমে দুইবার শব্দ আছে? প্রথমে শব্দটা দুইবার আছে? জি স্যার। জি স্যার। না, জি তাহলে স্যার। সুন্দর হয় নাই। হ্যাঁ তাহলে স্যার, একটা প্রথমে তো কাটতে হবে, একটা প্রথমে তো কাটতে হবে। তাহলে দেখি, দুইবার আছে। দুইবার থাকলে সুন্দর হয় না লাইনটা, একটা প্রথমে কেটে দিতে হবে। কোনটা কেটে দিতে হবে সেটা দেখো। লাইনটা আবার বলি, দ্বিতীয়টা এই একবারের আগেরটা কাইটা দিই স্যার, ওইটা তো একবারের আগে প্রথমেটা কেটে দাও। হ্যাঁ, তাহলে একবারের আগে যে প্রথমেটা আছে ওইটা কেটে দাও। ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে প্রবেশের পর প্রথমেই যকৃৎ কোষ সংক্রমণ করে একবার যে সাইজোগনি সম্পন্ন করে তাকে প্রি রেথ্রোসাইটিক সাইজোগনি বলে। এবার কি ঠিক আছে লাইনটা? জি স্যার, এবার ঠিকমতো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হয় কি, আমি যখন আবার কিছুক্ষণ বুঝাই আবার আগের লাইনটা বলতে যাই, আমার সামনে তো আর এমন না যে একটা বইতে বা খাতায় লেখা আছে দেখে দেখে আমার বলি, আমি তো চিন্তা করে বলি। তো যখন কিছু কথা টথা বলে আবার আগের লাইন বলতে যাই, দেখা যায় একটু অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, এবার তাহলে লাইনটা ঠিক আছে না? ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে প্রবেশের পর প্রথমেই যকৃৎ কোষ সংক্রমণ করে একবার যে সাইজোগনি সম্পন্ন করে তাকে হেপাটিক প্রি রেথ্রোসাইটিক সাইজোগনি বলে। লাইনটা কি ঠিক আছে এরকম? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি প্রি রেথ্রোসাইটিক সাইজোগনির সংজ্ঞা দিতে পেরেছি। এখন শোনো, এই যে তোমার প্রি রেথ্রোসাইটিক সাইজোগনি, এটা কিন্তু এখন আর আমার লাগবে না, এটাও আমার এখন লাগবে না। এগুলো আমি দিছিলাম বুঝানোর জন্য যে কেন প্রি আর এক্সো শব্দটা ব্যবহার করেছি। এগুলো লিখবো যখন, তখন পরে এগুলোর আবার হেডিং দিব। এখন আমি তোমরা তো আর এগুলো লেখো নাই, তোমরা প্রি রেথ্রোসাইটিক সাইজোগনি লিখছো। এখন এইটার মধ্যে আবার অনেকগুলো ধাপ আছে, সেই কথাটা আমি এখন বলবো। লেখো, সাথেই লেখো, কয়েকটি ধাপে প্রি ইরাইথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন হয়। কয়েকটি ধাপে প্রি ইরাইথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন হয়, যথা
এইবার আমরা আসল ঘটনায় আসছি। এতক্ষণ ধরে খালি কি বলা যায়, ধাপের পরে উপধাপ, উপধাপের পরে আবার কি বলবো উপধাপ, এগুলোই খালি বললাম, আসল কোনো ঘটনা কিন্তু বলতে পারিনি। এবার আসল ঘটনা বলবো। কয়েকটি ধাপে প্রি ইরেথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন হয় যথা, এবার আসো নাম্বার 1 রোমান 1। দেখি তো আমার বিকেল 5টায় যারা ক্লাস করে তারা বলতে পারে কিনা, বলো তো নাম্বার 1 আমি এখন কি লিখবো? বিকেল 5টায় যারা, তারা আর কেউ না। স্যার স্পোরোজয়েট। হ্যাঁ, এই তো ঠিক আছে। তোমরা কি পড়া ধরতে পারছো বিকেল 5টায় যারা? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, ভালো লাগতেছে তাই না? অন্য যারা তারা তো একটু একটা ক্লাস বাদ দিয়ে পরের ক্লাসে আসছে, এই জন্য ওদের অত ভালো লাগতেছে না। ওদেরও ভালো লাগবে, ওদের আবার বেশি ভালো লাগবে কালকে যখন এগুলো আবার সুন্দর করে নোট দিয়ে দিব, টেবিলটা দিয়ে দিব, ভালো লাগবে। আর অফলাইনে পড়াইলে তোমাদের যে কত ভালো লাগতো, মানে আমাকে দেখে ভালো লাগতো না, কিন্তু ক্লাস করে ভালো লাগতো। এখন অবশ্য আমাকে না দেখে একটা কি বলা যায় বিরক্তি লাগে না, এটা একটা সুবিধা আছে। তো ঠিক আছে, আমরা এখন প্রথম ধাপ লিখবো স্পোরোজোয়াইট। লিখতে পারছো সবাই? লেখো নাম্বার 1 রোমান স্পোরোজোয়াইট। আপনাকে দেখলে আরো বেশি ভালো লাগবে স্যার। না না, ভালো লাগবে না। পড়া কমপ্লিট করতে করতে দরকার হলে মাঝে মাঝে কিছু বিরক্তির দরকার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পোরোজয়েড কথাটা লিখছো না লিখতে পারো নাই বলো? জি স্যার, লিখছি স্যার। জি স্যার। ঠিক আছে, লিখছো। এবার আমরা স্পোরোজয়েটের একটা ছবি দেখে আসি। হ্যাঁ, সবাই তো তোমরা ছবি পছন্দ করো, মানে পড়া যখন জমবে তখনই টাইম যাবে শেষ হয়ে, এইটা হচ্ছে কথা। এই ভদ্রলোকের নাম স্পোরোজোয়াইট। এই অবস্থায় ম্যালেরিয়ার জীবাণুটা মানুষের দেহে এসে ঢোকে। এবং তোমরা একটা কাজ করো, এই তোমরা সবাই খুব ভালো ছবি আঁকতে পারো তাই না, বলো? নাকি ভালো পারো না? স্যার কোন রকমের আঁকতে পারি স্যার। আঁকতে পারো। এটার একটা ছবি এঁকে ফেলো। আমি এই ছবি তোমাদের চোখের সামনে রেখে দিছি, আমি খাতায় যাব না। এই স্পোরোজয়েড যে কথাটা লিখছো না, ডান পাশে এটার একটা ছবি আঁকো তো। আমি লাইনে আছি, লেখো, আঁকো। আঁকা শেষ হলে আমাকে বলবা। এটা পরীক্ষায় আসবে গো সোনা, এটা আসবে, এই জন্যই আমি আঁকতে বলছি। স্যার আপনার সাথে সাথে আঁকলে ভালো হয় এটা। কয়েলের বাটি তো রান্না করি। স্যার উপর দিক থেকে যে সেকেন্ডটা আছে না, যে মাইক্রোটিউবিউলস অফ পেলিসাইকেল, স্যার ওটা কি ওই পর্যন্তই? হ্যাঁ, অত কিছু লেখা লাগবে না, যেটা যেটা পারো সেটা সেটা লেখ। আর যদি ওটা লিখতে অসুবিধা, আমি তোমাদের একটা বাংলা ছবি দিব, বাংলা। তোমাদের বইয়েও বাংলা ছবি বইয়েও আছে, বাংলা ছবি দিব। না স্যার, একটু ওয়েট করেন, এটি আঁকা শুরু করছি। আঁকো তাহলে, আঁকো। প্রথম প্রথম বেশি একটা ভালো লাগবে না, যখন পুরো ম্যালেরিয়ার জীবাণু পড়া হয়ে যাবে। আর আমরা তো এই কি বলা যায় ম্যালেরিয়ার জীবাণু শেষ করতে পারবো না, তার আগে অফলাইনে চলে যাব, তাই না? 1 তারিখে তো চলে যাবো ইনশাল্লাহ, ততক্ষণও ম্যালেরিয়ার জীবাণু শেষ হবে না। মোটামুটি 2-3টা ক্লাস লাগবে। তো দেখা যাবে যে অফলাইনে গিয়ে আমি একদম সুন্দর করে তখন পুরোটা বুঝাই দিব যতটুকু পারি। আজকে কয় তারিখ বলো তো? 26 তারিখ। ও, তাহলে তো 28 দিনে মাস, আর মনে হয় একটা ক্লাস পাবো, তারপরে তো অফলাইনে যাব। তো সুতরাং আমরা অফলাইনে গেলে আর দেখবা ভালো লাগবে, অসুবিধা হবে না। আর এই পাশের নামগুলো কি লিখবো?
লেখো, কোনোটা কষ্ট হইলে লেখিও না, আমি বলি যেটা যেটা সোজা সেটা লেখো। সাইটোপ্লাজম তো লিখতে পারবা, মাইটোকন্ড্রিয়া লিখতে পারবা, পেঁচানো নালিকা, কনভলিউটেড টিউবিউল মানে হচ্ছে পেঁচানো নালিকা, পেলিকেল মানে হচ্ছে এর বাইরে পাতলা আবরণ, নিউক্লিয়াস তো লিখতে পারবা। এটাকে লিখছে ওরা পেয়ার্ড অর্গানেলস, মানে হচ্ছে জোর বাঁধা অঙ্গাণু, জোর বাঁধা, ওটা না লিখলেও চলবে। আর ওই যে মাইক্রোটিউবিউল লিখতে পারলে সেটা লেখো। একদম মাথাটাকে বলা হয় এপিকাল ক্যাপ, ওই সামনের দিকটাকে বলে এপিকাল ক্যাপ। স্যার আমরা যারা মানে বরিশালের বাইরে আছি স্যার, এদের জন্য যদি হ্যাঁ। ডিসিশনটা দিতেন স্যার তাহলে ভালো হইতো। হ্যাঁ, সেটা শিডিউলটা বলি এখন। আমি তো চাচ্ছিলাম এটা বলবো। তুমি কোন কলেজে আছো? স্যার আমি নটরডেম কলেজ। আচ্ছা, বুঝছি। এরকম ঢাকার যারা আছো তারা কি এরকমের রাতে যদি ধরো এই যে 7টায় যে আমরা পড়ি, তোমাদেরকে যদি আমি এরকম করি যে ধরো আরেকটা ব্যাচ আছে রাতে, ওটা থাকবে 7:30টায়, শনি রবি মঙ্গল শনি সোম বুধ, মন দিয়ে শোনো, শনি সোম বুধ রাতে তোমরা একটা শিডিউল নিবা, সেটা 7টায় নাও, 8টায় নাও, 9টায় নাও, আমার কোনো অসুবিধা নাই। স্যার যারা 7টার দিকে দিলে ভালো হয় স্যার, হ্যাঁ নাও, কারণ আমাদের অসুবিধা নাই। 8টায় পড়া থাকে। হ্যাঁ, তাহলে 7টায় নিলে নাও, অসুবিধা নাই। শনি সোম বুধ নিতে হবে, কারণ রবি মঙ্গল- বুধ 7টায় স্যার। হ্যাঁ 7টায় নাও, অসুবিধা আছে? না স্যার। তাহলে ওইটাই মনে মনে ঠিক রাখো। শনি সোম বুধ 7টায় তোমরা যারা ঢাকায় থাকো বা বরিশালের বাইরে যারা আছো তারা অনলাইনে ক্লাস করবা। স্যার এটা গ্রুপে একটু অ্যানাউন্সমেন্ট করে তারপর একটা আলাদা অ্যানাউন্স গ্রুপ করে করে দেবো। দেন। হ্যাঁ, অ্যানাউন্স করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আর তোমাদেরকে নিয়ে তো আলাদা একটা গ্রুপ খুলতে হবে, কারণ এই গ্রুপগুলোতে তো আমি লিংক দিব না, লিংক তো শুধু তোমাদের দিব। যারা শুধুমাত্র অনলাইনে পড়তে চায় তাদের নিয়ে একটা আলাদা গ্রুপ খুলতে হবে, এবং ওই শিডিউলটা শনি সোম বুধ 7টায় করবো। ঠিক আছে? জি জি স্যার। স্যার। জি স্যার। আরেকটা কথা বলবো, এখন ভালো লাগবে না, বলবো? বলেন বলেন স্যার। স্যার। আজকে আর থাক। পড়াটা ঠিকই মাত্র বলেন স্যার, মজা, সময় হয়ে পড়াটা গেছে। মাত্র মজা লাগে আসছিল, এখন যদি বলি থাক, তাই না? সমস্যা নেই স্যার। স্যার আজকে ঠিক রিল্যাক্স আছে। করি স্যার। আচ্ছা, ঠিক আছে, রিল্যাক্স করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকে থাক। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। যার যার ক্লাসে আবার এখান থেকে শুরু করবো, অনেক দেখবো, আরো বেশি মজা লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।